বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করবে এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসি অধ্যায় 4 অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এটাকে শেয়ার ইস্যু বলে। এইচএসসি চতুর্থ অধ্যায় পাবা এটা। তো আমরা আলোচনায় চলে আসি। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। যখন শর্ট সিলেবাস থাকলে এখান থেকে 2টা অঙ্ক থাকে, আর যখন শর্ট সিলেবাস থাকে না তখন 1টা অঙ্ক থাকে। তো শেয়ার কি? কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র সমান একক হচ্ছে শেয়ার। মূলধনের ক্ষুদ্র অনুমোদিত মূলধনটাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, এটা এক একটা অংশকে শেয়ার বলা হয়। একটু উদাহরণ দিচ্ছি আমি, দেখো। অনুমোদিত মূলধন হচ্ছে, ধরি একটা কোম্পানির অনুমোদিত মূলধন 1 লক্ষ টাকা ভাগ শেয়ার সংখ্যা। তো অনুমোদিত মূলধন শেয়ার সংখ্যা ধরতেছি 1000। তাহলে 1 লক্ষকে 1000 দিয়ে ভাগ দিলে একটা শেয়ারের দাম আসে কত? 100 টাকা। এই প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ প্রতিটি সমান হতে হবে, অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম 100 টাকা, প্রতিটি শেয়ারের মূল্য সমান। আচ্ছা, এই 1 লাখ টাকাকে যদি আমরা এভাবে ভাগ করি, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগই করলাম কিন্তু অসমান, তাহলে সেটাকে শেয়ার বলা যাবে না। যেমন একটা অংশে 100 টাকা রাখলাম, 50, 30, 80, অর্থাৎ অসম ভাগ করি, তাকে কিন্তু শেয়ার বলা যাবে না। তাহলে আমাদের মূল সংজ্ঞাটা কি? যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র সমান একক হচ্ছে শেয়ার। ওকে। শেয়ারের প্রকারভেদ, অনেকগুলি প্রকারভেদ আছে। আমি অ্যাকচুয়ালি অঙ্কে যে সমস্ত সমস্যা আছে সেগুলি নিয়ে ডিসকাস করব। যেহেতু আমি অ্যাডমিশন টেস্টের পড়াচ্ছি না, আমি এইচএসসি পরীক্ষার পড়া। এটা অ্যাডমিশন টেস্টের হলে তোমাকে এখানে শেয়ার সম্পর্কে অনেক ডিটেলস বলতে হতো আর কি। মূল প্রকারভেদ হচ্ছে একটা সাধারণ শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির অর্জিত অংশের উপর লভ্যাংশ পেয়ে থাকে, কখনো বেশি পায় কখনো কম পায়। তারা পরিচালনায় অংশগ্রহণ করে, ভোটাধিকার থাকে। কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা ভোটাধিকার থাকে না, পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তারা অনেকটা ঋণদাতার মতো কাজ করে। তাদের মুনাফার পার্সেন্টেজটা ফিক্সড, অর্থাৎ কোম্পানি বেশি লাভ করলেও যা পাবে, কম লাভ করলেও তারা ওইটাই পাবে। তারা মূলধন ফেরতের ক্ষেত্রে, কোম্পানির অবসানের ক্ষেত্রে মূলধন ফেরত যখন দেয় তখন তারা অগ্রাধিকার পায়। আচ্ছা, শেয়ারটা সাধারণত অনুমোদিত মূলধন শেয়ারটা সাধারণত নির্ধারিত দামের চাইতে বেশি দামও বিক্রি হতে পারে, কমেও হতে পারে, সমানও হতে পারে। তাহলে একটা শেয়ার যদি 100 টাকা দাম থাকে, 100 টাকা দামের শেয়ার যদি আমরা 100 টাকাই বিক্রি করি, সেই অংশটাকে বলা হবে, সেই সিচুয়েশনটা হচ্ছে সমহার বা নামিক মূল্য। আর অধিহার বা প্রিমিয়াম হচ্ছে 100 টাকার শেয়ার যদি আমরা 110 টাকায় বিক্রি করি, এই যে 10 টাকা অতিরিক্ত নিচ্ছি, এটাকে বলা হয় অধিহার বা প্রিমিয়াম। অবহার, বাট্টা বা উনহার, এটা হচ্ছে 100 টাকার শেয়ার যদি আমরা 90 টাকায় বিক্রি করি, এই যে 10 টাকা কম নিচ্ছি, এটাকে বলা হয় অবহার। অবহারের ক্ষেত্রে পার্সেন্টেজ লিমিটেশন আছে, অর্থাৎ 10%-এর বেশি কম দামে বেচা যাবে না। ওদের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। আবার আরেকটা অংশ থাকে শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করা হয়, এটা একটা ব্যাপার থাকে। অবলেখক হচ্ছে যাদের মাধ্যমে কোম্পানি তার অনুমোদিত শেয়ার মার্কেটে বা সাধারণ জনগণের কাছে বিক্রি করে, তাদেরকে একটা কমিশন দিতে হয়। এদেরকে বলা হয় ইস্যু ম্যানেজার। এই অবলেখকের কমিশনটা কোম্পানির জন্য ব্যয়, আর অবলেখকের কমিশনটা কোম্পানির জন্য ব্যয় হিসেবে দেখাইতে হয়। এটা অসমন্বিত খরচাদিতে আসে। অর্থাৎ মূলত কোম্পানির শেয়ারটা মধ্যস্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি করে, তাদেরকে একটা কমিশন দেওয়া হয়, সেটাকে বলা অবলেখকের কমিশন। এটা আমরা পরে অঙ্কে বুঝবো। আচ্ছা, এবার আসি শেয়ার ইস্যুতে কী করতে হয়। সাধারণত আমাদের জাবেদা করতে হয়। সাধারণত 4 ম্যাক্সিমাম 5টা জাবেদা হয় এখানে। আর এখানে ব্যাংক হিসেবে একটা খতিয়ান করতে হয়, আর আর্থিক বিবরণী করতে হয় তফসিল 11 অনুসারে। কোম্পানির মূলধন কাঠামো একটা অনুমোদিত মূলধন থাকে, ওইটা আমরা অনুমোদিত মূলধনের দায়ের পাশে লিখব। ইস্যুকৃত মূলধন, কোম্পানি যে পরিমাণ মূলধন, ধরো আমরা ধরে নিচ্ছি একটা কোম্পানির অনুমোদিত মূলধন 50,000 শেয়ার, আমরা আপাতত 40,000 শেয়ার বিক্রি করতে চাচ্ছি।
কাস্টমার আবেদন আসছে, আবেদনপত্র আমাদের কাছে 50,000 জমা হয়েছে, তা আমরা কী করব, 10,000 শেয়ার ফেরত দিব। ফাইনালি আমরা বিলি করতে পারলাম, বিলি করবো কত, 40,000ই, আদায়ও করবো 40,000 শেয়ার টাকা, আর এটাই পরিশোধিত মূলধন। তো এই 4-5টা মূলধন নিয়ে আমাদের আর্থিক বিবৃতির দায়ের পাশটাতে থাকে, এবং সম্পদের পাশে চলতি সম্পদ থাকে, বা কোনো সময় স্থায়ী সম্পদ থাকে, অসমন্বিত খরচের নামে একটা কলাম থাকে। আচ্ছা, আমরা এখন অঙ্কে চলে যাই। হ্যাঁ, ডিটেলস না বলি, অঙ্কে আমরা একটা অঙ্কে আসি, তাহলে আমরা বিষয়গুলি বুঝতে পারবো। এটা একটা প্রাইমারি অঙ্ক, এই ধরনের অঙ্ক বোর্ডে আসে। আমি ক, খ, গতে সিম্পলি যা, কতে সাধারণত জাবেদা আসে না, একটা নর্মাল কোশ্চেন থাকে যে অবলেখকের কমিশন কতে এরকম কিছু থাকে। খতে সাধারণত জাবেদা থাকে, গতে আর্থিক অবস্থার বিবরণী থাকে বা ব্যাংক হিসাব থাকে। তো আলিফ পিএলসি ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়। কোম্পানির প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 10 লাখ শেয়ারে বিভক্ত। তার অনুমোদিত মূলধন তাহলে 1 কোটি টাকা। 1 কোটি টাকা। কোম্পানির অনুমোদিত শেয়ার হতে আপাতত তারা কত শেয়ার বিক্রি করতেছে? 10 লাখ শেয়ারের মধ্যে আপাতত তারা 4 লাখ শেয়ার বিক্রি করার জন্য প্রজ্ঞাপন জারি, প্রসপেক্টাস ইস্যু করছে, জনসাধারণের প্রচারপত্র বিলি করছে। আমরা আবেদন 4 লাখই গ্রহণ করছি। সাধারণত এরকম হয় না, আবেদন 10 গুণ, 5 গুণ, 20 গুণ, 50 গুণও পড়ে বাংলাদেশের ক্ষেত্রে। কম আবেদন তো প্রশ্নই আসে না, বেশি হয়। যাক, যেহেতু আমরা অঙ্ক শিখতেছি, আমাদের সব রকমই শিখতে হবে। তো 100 টাকার শেয়ার আমরা 100 টাকাতেই বিক্রি করতেছি। এখানে কিন্তু 100 টাকার শেয়ার 100 সমহারে বলে দিছে, সমহারে মানে 100 টাকায় বিক্রি করতে, 10 টাকার শেয়ার 10 টাকায় বিক্রি করতেছি, তার মানে এটা সমহার। ঠিক আছে। তো ফার্স্ট এখানে এক একটা আবেদনপত্র কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। মানে আবেদনপত্র একটা আবেদনের জন্য জমা হবে কত, তাহলে 10 টাকা। 2টা আবেদন করলে জমা হবে 20 টাকা। এইভাবে 4 লাখ আবেদনপত্র কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। তাহলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ করছি আমরা। তাহলে প্রথম জাবেদা হবে আমাদের ব্যাংক হিসাব ডেবিট। প্রথম জাবেদা হবে ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এটা ব্যাখ্যা লিখতে পারো, প্রতি শেয়ার 10 টাকা করে 4 লাখ শেয়ারের টাকা পাওয়া গেল। ব্যাখ্যা আমি লিখতে চাচ্ছি না, ব্যাখ্যা লিখলে অঙ্কটা ডিটেলস ভিডিওটা বড় হয়ে যায়। তো আমি সংক্ষেপে দেখাই দিচ্ছি এখানে কিভাবে আসছে। 4 লাখ টাকাটা কীভাবে আসছে, ইন্টু 10, যেহেতু প্রতি শেয়ার 10, 4 লাখ ইন্টু 10 হইলে আমাদের আসতেছে হচ্ছে 40 লাখ টাকা। এই 40 লাখ টাকা আমাদের অ্যাকাউন্টে আসছে। কোম্পানি শেয়ার বিক্রি করে কেন? মূলত তাদের মূলধন কালেকশনের জন্য। তো এই টাকাটা কোম্পানি কী করবে, তাদের মূলধন হিসাবে স্থানান্তরিত করে দিবে। পরের জাবেদাটা কমন, এখানে অ্যাকচুয়ালি জাবেদাগুলি ফিক্সড, একটার পর একটা হইতে থাকে। টাকা রিসিভ করছি এবং টাকাটা কোথায় ট্রান্সফার করবে কোম্পানি? তাদের মূলধন অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। মূলধন বাড়বে, তার মানে মূলধন এখানে ক্রেডিট হবে। তাহলে যা পরের জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। তুমি চাইলে এখানে ডেবিট ক্রেডিট লিখতে পারো, আসলে দরকার নাই, যেহেতু আমি এখানে ডেবিট ক্রেডিট লিখছি আর দরকার নাই। তো এখানে ব্যাখ্যা যদি লিখতে চাও কি লিখতে হবে, 4 লাখ শেয়ারের টাকা মূলধন হিসাবে স্থানান্তরিত হলো। তো এইটা এই টাকাটাই 40 লাখ। আচ্ছা, তাহলে আমরা টাকা রিসিভ করলাম, টাকাটা মূলধন হিসেবে স্থানান্তরিত করলাম। ফিক্সড জাবেদা, প্রতিটা অঙ্কে জাবেদা প্রায় ফিক্সড, 80% ফিক্সড। আচ্ছা, এরপরে আমরা কি বললাম, আবেদনপত্র পাইছে, টাকা ট্রান্সফার করার কথা কিন্তু উল্লেখ নাই, এটা আমরা ধরে নিতে হবে, করতেই হবে। কোম্পানি শেয়ার প্রতি 20 পয়সা করে অবলেখকে কমিশন দিছে। তাহলে কমিশন যেহেতু দিচ্ছে, এটা আমাদের জন্য খরচ। খরচ হলে ডেবিট হয়, অবলেখকের কমিশন ডেবিট। এখানে দায় গ্রাহকের কমিশনও বলে। লেখকের কমিশন ডেবিট, আর যেহেতু টাকাটা চলে যাবে ব্যাংক থেকে, ব্যাংক ক্রেডিট।
এটা হচ্ছে 4 লাখ গুণ 0.20 মানে 4 দুগুণে 8, 80,000। 80,000, ঠিক আছে, 80,000। আচ্ছা, এটা গেল। তাহলে এই 3টা জাবেদা আমাদের মূলত আসে। এরপর আমাদের এখান থেকে খতিয়ান হিসাব করতে হয়। খতিয়ান এখানে ব্যাংক একবার ডেবিট আছে আর একবার কি আছে, ক্রেডিট আছে। তা আমি এখানে খতিয়ানটা করি। প্রথমে আমাদের জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট ছিল, তো আমরা এখানে কি লিখব? খতিয়ান নিশ্চয়ই তোমরা পারো, খতিয়ান তো এই লেভেলে এসে শেখানোর দরকার নাই। এখানে লিখতে হবে শেয়ার আবেদন। কয় টাকা ছিল? এই যে দেখো 40 লাখ টাকা ছিল ব্যাংক ডেবিট। তাহলে এখন ডেবিট পাশে লিখবো আমরা 40 লাখ। এখানেও ডেবিট লিখবো 40 লাখ। ঘরগুলি একটু ছোট হয়ে গেছে আসলে। পরের জাবেদায় ব্যাংক হিসাব ছিল না, এটা এখানে আস্তে আস্তে এখানে ব্যাংক কি আছে, ক্রেডিট আছে। তাহলে আমরা এখানে ক্রেডিট পাশে লিখবো। কথাটা শেয়ার অবলেখকের কমিশন হবে, অবলেখকের কমিশন, লেখকের কমিশন ক্রেডিট হবে 80,000। রুলস অনুসারে এটা যেহেতু ডেবিট, এটা ক্রেডিট, বিয়োগ হবে 39,20,000 টাকা। এটা আমাদের ব্যাংক হিসাব, ব্যাংকের টাকা। এবার আমরা আর্থিক বিবরণীতে আসি। আর্থিক বিবরণীতে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ এখানে নাই। চলতি সম্পদ আমাদের ব্যাংক জমাটা আসে। একটু ভিডিওটা যাতে একটু শর্টলি হয়, এই জন্য একটু সব কিছু লিখে রাখছি সুবিধার্থে। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব বা ব্যাংক জমা লিখতে পারো। হ্যাঁ, হিসাব বা ব্যাংক জমা, শুধু ব্যাংক লিখলেও চলবে। তা সরাসরি লাস্টের কলামে চলে যাবে 39,20,000। অসমন্বিত খরচাদি বা অলিক সম্পদ লিখতে পারো, অসমন্বিত ব্যয় লিখতে পারো, বা অন্যান্য সম্পদ লেখা যায়। এক একজন এক এক রকম করে লেখে আর কি। তো এখানে আসবে অবলেখকের কমিশনটা, অবলেখকের কমিশন। এটা আমরা সরাসরি লিখে দিই 80,000। তো এখানে আমাদের আর কিছু নাই, যোগ করলে আমাদের আসতেছে 40 লক্ষ। এরপর আমাদের সম্পদের পাশটা তাহলে শেষ। সম্পদের পাশে 40 লক্ষ আসছে। এবার আমরা দায়ের পাশ লিখব। দায়ের পাশে শেয়ার মালিকদের সত্ত্ব দায়, এটা হচ্ছে মূল হেডলাইন। এটার আন্ডারে আমরা লিখব অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন হচ্ছে প্রতি শেয়ার, এটা প্রশ্নে দেওয়া আছে, দেখো নিবন্ধিত হয়েছে প্রতি শেয়ার 10 টাকা করে 10 লাখ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। এটাই অনুমোদিত, প্রশ্নে দেওয়া থাকে প্রতি শেয়ার 10 টাকা করে 10 লাখ শেয়ার। তাহলে এখানে 10 লাখ শেয়ার গুণ দিলে আসে 1 কোটি টাকা। 1 কোটি। এটা সবসময় ক্লোজ হয়ে যাবে, অনুমোদিত মূলধন অলওয়েজ ক্লোজ করে দিব। আচ্ছা, যেহেতু ইস্যুকৃত বিলিখিত আমাদের আমরা একসাথে লিখতে পারবো। আমরা ইস্যু করছিলাম তোমার 4 লাখ শেয়ার, আবেদন আসছে 4 লাখ। তাহলে ইস্যু 4 লাখ, আবেদনও 4 লাখ, মানে বিলিও 4 লাখ, ফাইনালি বিক্রি করছি 4 লাখ, আর 4 লাখ শেয়ারের টাকায় আমরা নিয়েছি। তো একসাথে লিখতে পারবো। ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত লিখতে পারি প্রতি শেয়ার 10 টাকা করে 4 লাখ শেয়ার। তাহলে 40 লাখ টাকা। তো এখানে আর কিছু নাই, 40 লাখই হচ্ছে। তা আমরা দেখতে পাইতেছি যে সম্পদের পাশ এবং দায়ের পাশ, মানে সম্পত্তির পাশটা আর দায়ের পাশ সমান হয়েছে। তা আমাদের অঙ্ক সলভড। এভাবে আমি তোমাদের পর্যায়ক্রমে শেয়ার ইস্যুতে প্রায় 8টা ক্লাস নিব, 8 রকমের অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করে দিব। তোমরা যদি এই পেজটা পছন্দ করো, মানে তোমাদের যদি মনে হয় যে না কিছুটা উপকার হচ্ছে, তাহলে তোমরা লাইক দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রেখো।
তো যাতে তোমাদের এই পরের ভিডিও তোমাদের অটোমেটিক তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যদি ভালো না লাগে সেটা তোমাদের ব্যাপার আর কি। হ্যাঁ, ভালো না লাগার কারণটা কমেন্টসে লিখো, বা কীভাবে করলে ভালো হয় আমি চেষ্টা করবো ওইভাবে এক্সপ্লেন করতে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো, দেশের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।